সুমান এবং সাহিল দুই ভাই বোন একই স্কুলে পড়াশোনা করে। বয়সের তফাৎটা মাত্র 2 বছরের। বাবা সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল আর মা স্কুল শিক্ষিকা। সুমন অনেক ভালো গান গাইতে পারে। আজ রেডিওতে তার গান গাওয়ার কথা, তবে সময় মতো পৌঁছাতে না পারলে তার স্লটটি তার বান্ধবীকে দিয়ে দেওয়া হবে, যে জন্য সুমান দ্রুত রেডি হচ্ছিল। যাওয়ার সময় সুমানের মা মোনা সুমানকে তার গোল্ডের ইয়ারিং জোড়া পরিয়ে দেয়। ওদের বাবা তখন বাড়িতে নেই, তাই সেফটির জন্য মোনা সাহিলকে সুমানের সাথে যেতে বলে। এরপর দুই ভাই বোন রেডি হয়ে রেডিও স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে যায়। প্রোগ্রামটা সন্ধ্যা 7টায়, তাই ওদের বাবা অশোক বাড়ি ফিরেই তার কলিগদেরকে কল করে জানিয়ে দিচ্ছিল আজ 7টায় আমার মেয়ে রেডিওতে গান গাইবে। কিন্তু প্রোগ্রাম শুরু হয় সুমানের বান্ধবীর গান দিয়ে। অশোকরা ভাবছিল সুমানকে হয়তো বা পরে গাওয়ানো হবে, কিন্তু সুমানকে ছাড়াই প্রোগ্রাম শেষ হয়ে যায়। মোনার কথা, সুমান তো কোনোভাবেই প্রোগ্রাম মিস করার কথা নয়, আবার বলেও ছিল লেট হলে তার বান্ধবীকে দেয়া হবে। অশোকও বুঝতে পারছে না ওরা এমনটা কেন করলো, তাই অশোক মোনাকে ডিনার রেডি রাখতে বলে সুমান আর সাহিলকে আনতে রেডিও স্টেশনে চলে যায়। যেখানে সুমানের ক্লাসমেট জানায়, আমরা তো সন্ধ্যা থেকে সুমানের জন্য অপেক্ষা করছিলাম, সুমানরা না আসার কারণে বাধ্য হয়ে আমাকে গাইতে হয়েছে। তার মানে সুমান আর সাহিল এখানে পৌঁছায়নি, অফিসটাও বন্ধ হয়ে গেছে। তাহলে ওরা কোথায় গেল? অশোক দ্রুত মোনাকে কল করে সুমানের বান্ধবীদের বাসায় কল করে খোঁজ নিতে বলে। এরপর একদিকে মোনা সবাইকে কল করে যাচ্ছে, আর অন্যদিকে অশোক স্কুটি নিয়ে রাস্তায় রাস্তায় ছেলে আর মেয়েকে খুঁজে বেড়াচ্ছে। আর এখানে আসে সবথেকে বড় প্রশ্ন, অশোক কি তার সন্তানদের খুঁজে পাবে? না পেলে ওরা কোথায় গেল? ওদের সাথে অ্যাকচুয়ালি কী ঘটেছে? এই সকল প্রশ্নের উত্তর জানতে আমাদের ভিডিও শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে হবে। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি হিন্দি ভাষায় সদ্য মুক্তি পাওয়া মার্ডার মিস্ট্রি আর পুলিশ ইনভেস্টিগেটিভ থ্রিলার ওয়েব সিরিজ রাখের কথা। সময়টা 1978, দৃশ্যপট দিল্লিতে। আমাদের ঘনশ্যাম নামে রিটায়ার্ড কনস্টেবলকে দেখানো হয়। ছেলের জন্য খাবার রান্না করে থানাতে এসেছে। আর এ হচ্ছে ঘনশ্যামের ছেলে জয়প্রকাশ, যে এই থানার এসআইয়ের দায়িত্বে রয়েছে। সামনেই জয়প্রকাশের পদোন্নতির পরীক্ষা, তাই জয় সেই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর ঘনশ্যামের ব্যাপারে একটা বিষয় বলে রাখি, ঘনশ্যাম 30 বছর কনস্টেবল হিসেবে চাকরি করেছে। জয়কে ছোট রেখে জয়ের মা মারা যাওয়ার পর ঘনশ্যামই সবসময় রান্না করত। তার রান্নার হাতটা খুবই ভালো, আর তার হাতের মাটন কারি সবারই পছন্দ। এই জন্য মাঝে মধ্যে এসে মাটন কারি রান্না করে নিয়ে আসে, যেটা জয়সহ থানার অন্য সবাই অনেক মজা করে খায়। তবে আজকে খাওয়ার মধ্যেই সুমান এবং সাহিলের নিখোঁজ কমপ্লেনটি আসে। সাথে সাথে জয় তার টিম নিয়ে সুমানদের বাড়িতে পৌঁছে যায়। জয় সেখানে পৌঁছেই জানতে পারে নিখোঁজ বাচ্চাদের বাবা মানে অশোক একজন লেফটেন্যান্ট কর্নেল, তাই কেসটি খুবই সেন্সিটিভ। জয় প্রথমে অশোকের সাথে দেখা করে। মোনা জানায় বিকাল 4:30টার সময় ওরা রেডিও স্টেশনের উদ্দেশ্যে বের হয়েছিল। প্রায় 4.5 ঘন্টা পার হয়ে গেছে, এখনও পর্যন্ত ওদের কোনো খোঁজ নেই। অশোকও কোথাও ওদের খোঁজ পায়নি, বাধ্য হয়ে পুলিশকে জানাতে হয়েছে। আর এমনটা কখনো হয়নি, ওরা না বলে কোথাও কখনো যায় না। জয় প্রথমে ওদের একটি ফটো চায়, সাথে ওরা যখন বিকেলে বের হয়েছিল কে কোন পোশাক পরা ছিল সব ডিটেলসগুলো কালেক্ট করে। জয় এটাও জানতে চাচ্ছিল ওরা যাওয়ার পর ঘর থেকে অন্য কিছু মিসিং হয়েছে কিনা। মূলত জয় তার প্রসিডিউর ফলো করছিল, কারণ সব অ্যাঙ্গেল থেকে তাকে খোঁজ করতে হবে। তবে প্রাথমিকভাবে জয় ধারণা করছে ওদেরকে হয়তো বা কিডন্যাপ করা হতে পারে, তাই যে কোনো সময় হয়তো কিডন্যাপারের কল আসবে। অশোকের কথা, বাচ্চাদেরকে ফিরে পেতে যে কোনো ডিমান্ডে সে রাজি। তবে এর মধ্যে হসপিটাল থেকে কল আসায় অশোকরা দ্রুত হসপিটালে চলে যায়, যেখানে অ্যাক্সিডেন্টে মারা যাওয়া 2টি বাচ্চার বডি পাওয়া গেছে। তবে অশোক চেক করে দেখে এরা সাহিল বা সুমান কেউই নয়। তার মানে এখনও পর্যন্ত তার বাচ্চাদের বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে। কিন্তু এক মুহূর্তের জন্য অশোকের মনে হয়েছিল সে হয়তোবা তার সন্তানদের হারিয়ে ফেলেছে। এখান থেকে মূলত 2টি টাইম ফ্রেম একসাথে দেখানো হবে, একটা দিল্লিতে আরেকটি হচ্ছে বম্বেতে। তো সিন চলে যায় এই ঘটনা 8 দিন আগে বম্বেতে, যেখানে আমাদের বাবু এবং রাজ্জু নামে 2জন সিচকে ছিনতাইকারীকে দেখানো হয়, যারা সামান্য কিছু টাকার জন্য মানুষকে আহত করতে দ্বিধাবোধ করে না। তেমনি থিয়েটারের ওয়াশরুমের মধ্যে তারা এক ব্যক্তির উপর আক্রমণ করে, কিন্তু তার থেকে মাত্র 6 টাকা নিয়ে তাদেরকে সেখান থেকে পালাতে হয়। এখানে ওদের বিষয় বলে রাখি, রাজ্য বাবুর সাথে 2 বছর যাবৎ রয়েছে। সে জীবনে বড় হতে চায়, আর তার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত, যে জন্য বাবু যখন যা বলে সে সব কিছু মেনে নেয়। কিন্তু বাবুর এমন ছোটোখাটো ক্রাইমের কারণে উন্নতি তো হচ্ছেই না, বরং কখন যে পুলিশের হাতে ধরা পড়ে যাবে সেই ভয় থাকতে হচ্ছে। এজন্য রাজ্য আর বাবুর কথায় কাজ করতে চাচ্ছে না। বাবু তাই রাগ করে রাজ্যকে বলে দেয়, তুই যেখানে ইচ্ছা চলে যা, নিজে কিছু করতে পারলে কর। রাজ্য চলে যাচ্ছিল, তখন বাবু তাকে আটকে বোঝায় যে আসলে তাদের কেরিয়ারে ফোকাস করা উচিত, এমন কিছু করতে হবে যাতে তারা দ্রুত বড় হতে পারে। তাই বাবু রাজ্যকে বলে, সবকিছু আমার উপর ছেড়ে দে, দেখ আমি কি করি।
অন্যদিকে বর্তমান সময়ে দিল্লিতে জয়রা রাজা ভিখারি নামে একজন লোককে ধরে মারধর করে জানতে চায় সুমন এবং সাহিলের সাথে সে কি করেছে, কারণ এর আগেও তার কিডন্যাপিংয়ের রেকর্ড রয়েছে। কিন্তু সে জানায় যে গতবার ধরা পড়ার পর থেকে সে একদম শুধরে গিয়েছে, এই সকল কাজ সে করে না। তবে বীরজু নামে একজনের কথা বলে যে বাচ্চাদের কিডন্যাপ করে দেশের বাইরে পাচার করে দেয়। আর এখানেই পাশের একটি জঙ্গলের মধ্যে তার আড্ডা। জঙ্গলটাও ঠিক রেডিও স্টেশনের একদম পাশে। তাই জয় ধারণা করছে ওই জঙ্গলে তল্লাশি করলে হয়তোবা ওদেরকে খুঁজে পাওয়া যেতে পারে। তাই থানা থেকে অস্ত্র, প্রয়োজনীয় ইকুইপমেন্ট এবং ডগ স্কোয়াড নিয়ে রাতের বেলাতেই জয় জঙ্গলে তল্লাশি শুরু করে। সিন চলে যায় বোম্বেতে, বর্তমান সময় 7 দিন আগে, যেখানে রাজ্য আর বাবু রাস্তায় পার্কিং করা একটি ফ্যান্সি কারের গ্লাস ভেঙে কারটি চুরি করে একটি বাড়িতে যায়। মূলত বাবুর কাছে তথ্য আছে এই বাড়ির লোকজন কোথাও বেড়াতে গেছে, তাই এই সুযোগে তারা এই বাড়ি লুটপাট করবে। কিন্তু যখনই তারা বাড়ির মধ্যে প্রবেশ করে, বাড়ির মধ্যে তারা এক বৃদ্ধ ব্যক্তিকে দেখতে পায়, যেটা তারা মোটেও এক্সপেক্ট করেনি। তাই প্রথমে ওরা দুজন ওই ব্যক্তিকে ধরে বেঁধে ফেলে, আর এরপর বাড়ির মধ্যে দামি দামি যে সকল জিনিসপত্র ছিল সবকিছু প্যাকিং করতে শুরু করে। তবে এর মধ্যে হঠাৎ করে শব্দ পেয়ে রাজ্য বাইরে এসে দেখে ওই বৃদ্ধ তার বাঁধন খোলার চেষ্টা করছে, এমনকি বাবুও সেখানে নেই। এই জন্য রাজ্য ভয় পেয়ে সাধারণ একটি মূর্তি নিয়ে বাইরে এসে দেখে বাবু কারের মধ্যে বসে আছে। তবে বাবু এখানে একা নয়, পিছের সিটে বাবু একটি বাচ্চা ছেলেকে বেঁধে রেখেছে। মূলত ওই বৃদ্ধ লোকের সাথে তার নাতিও ঘরে ছিল। বাবুর কথা, ঘর থেকে ওই সকল জিনিসপত্র চুরি করে তারা কয় টাকা পাবে, আর এখনই বাচ্চাকে কিডন্যাপ করে তার বাবার থেকে তারা অনেক মোটা অঙ্কের মুক্তিপণ আদায় করতে পারবে। যদিও রাজ্য মোটেও এটা করতে চাচ্ছিল না, সে তো বাচ্চাটিকে ছেড়েই দিতে চাচ্ছিল, কিন্তু বাবু কিছুতেই এই সুযোগ হাতছাড়া করবে না, তাই বাধ্য হয়ে রাজ্যকেও মেনে নিতে হয়। সিন চলে যায় বর্তমান সময়ে, যেখানে জয় ফোর্স নিয়ে জঙ্গলের মধ্যে তল্লাশি করছে। এদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির কারণে ভালো করে তল্লাশি করা যাচ্ছে না। আবার কন্ট্রোল রুম থেকে খবর এসেছে বাচ্চাদেরকে বিকেলবেলা ক্যান্টনমেন্টের আশেপাশে দেখা গিয়েছিল। সেখানে লোকজন আরও জানিয়েছে কোনো এক শিখ ব্যক্তি লাল রঙের একটি স্কুটারে করে ওদের দুজনকে লিফট দিয়েছিল। আবার অতিরিক্ত বৃষ্টির কারণে ডগ স্কোয়াডও কোনো কিছু শুকতে পারছে না, এর জন্য বাধ্য হয়ে জয়কে তল্লাশি বন্ধ করতে হয়। ঘরে অশোক আর মনা তখনও সুমন এবং সাহিলের অপেক্ষায় বসে আছে। এভাবেই পুরো রাতটি কেটে যায়। পরবর্তী দিন সকাল হতেই এক ব্যক্তি জঙ্গলের রাস্তা দিয়ে ভেড়া নিয়ে যাওয়ার সময় সুমন এবং সাহিলের ক্ষতবিক্ষত রক্তাক্ত মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ আসে। আশেপাশে সকল আলামত সংগ্রহের কাজ শুরু হয়ে যায়। সুমন এবং সাহিলকে এমন নৃশংসভাবে হত্যা করা হয়েছে যে তাদের পুরো শরীরে মাথায় আঘাতের চিহ্ন থেকে শুরু করে মোট 17 জায়গায় ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছিল। বডিগুলো যেখানে পড়েছিল তার ঠিক আশেপাশেই সুমনের ওড়না এবং সাহিলের রক্তমাখা জুতা পাওয়া যায়। তার সাথে একটি কারের রেয়ার ভিউ মিররও পাওয়া যায়। কিন্তু প্রত্যক্ষদর্শীরা যতটুকু জানিয়েছে ওদের দুজনকে শেষ একটি স্কুটারে দেখা গিয়েছিল, কিন্তু এখন মনে হচ্ছে এখানে কোনো কারও এসেছিল। খবর পেয়ে এসপিও চলে আসে। জয়ও এসপিকে জানায় যে তাদের কাছে যে ফটো ছিল আর যেমনটা পোশাকের বর্ণনা দেয়া হয়েছিল সেই অনুযায়ী বডি দুটি নিখোঁজ ওই 2 বাচ্চার। গতরাতে প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে, তাই ল্যাবে না নেওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। আশেপাশে কোথাও মার্ডার ওয়েপন এখনও খুঁজে পাওয়া যায়নি, তল্লাশি এখনও চলছে। জয়ের ধারণা এটা কিডন্যাপিং কেস হবে না, কারণ কিডন্যাপিং কেস যদি হয়ে থাকতো তাহলে ওদেরকে বাঁচিয়ে রাখলে অনেক টাকা আদায় করতে পারত। এভাবে হত্যা কেন করবে? তাই নিশ্চয় এটা একার কাজ নয়, একের অধিক ব্যক্তির কাজ। এদিকে প্রেসের কিছু লোকও এসে পড়েছে, তবে এসপি তাদেরকে বোঝানোর চেষ্টা করে আপাতত তারা যেন কোনো কিছু প্রকাশ না করে। এখানে প্রেসের যে লোকগুলো এসেছিল তাদের মধ্যে নিসার নামে এক রিপোর্টারকেও দেখা যায়। খবর পেয়ে অশোকও এসেছে, আর চোখের সামনে নিজের 2 বাচ্চার এমন অবস্থা দেখে অশোক কোনোভাবে মেনে নিতে পারছে না তার ফুটফুটে 2টি সন্তানের বডি পড়ে আছে। তো প্রত্যক্ষদর্শীরা যেহেতু লাল রঙের স্কুটারের কথা বলেছিল যে বাচ্চা দুটোকে যে ওদেরকে লাস্ট লাল রঙের স্কুটারে লিফট নিতে দেখা গেছে, তাই যে সকল শিকেরা লাল রঙের স্কুটার চালায় শহরের ওই সকল লোকেদেরকে থানায় এনে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। আর এর মধ্যেই ডক্টর জাসপ্রীত সিং বাগ্গা নামে একজন ডক্টর জানায় সে যখন গতকাল ক্লিনিক থেকে বের হয়ে ডক্টরদের কনফারেন্সে অ্যাটেন্ড করতে যাচ্ছিল তখন ওরা দুজন তার স্কুটার লিফট চেয়েছিল। তবে সে ওদের দুজনকে পলো ক্লাব বাস স্টপে ড্রপ করে সেখান থেকে তার কনফারেন্স অ্যাটেন্ড করতে চলে যায়, কারণ রেডিও স্টেশনটি অন্যদিকে ছিল। আর এই ঘটনাটা বিকেল 5টা থেকে সোয়া 5টার দিকের। তাই ডক্টরের তথ্য মতে ওদেরকে সে যেহেতু এই বাস স্টপে ড্রপ করে গিয়েছিল আর ওদের বডি যেখানে পাওয়া গিয়েছে সেখানে যাওয়ার এখান থেকে 3টি রাস্তা আছে, তাই জয় ওই 3টি রাস্তাতে প্যাট্রোলিং করতে বলে যে কেউ না কেউ তো হয়তোবা ওদেরকে সেখানে যেতে দেখতে পারে, কার সাথে গিয়েছিল বা কিসে গিয়েছিল। এদিকে পোস্টমর্টম শেষ করে সুমন এবং সাহিলের বডিটি বাড়িতে আনা হয়, কিন্তু মোনা তার 2 সন্তানের মৃতদেহ দেখার পর সে বিশ্বাসই করতে পারছে না এই বডি দুটো তার সন্তানদের। মোনা তো সবার সামনে অশোককে বলেই দেয়
এরা আমার সন্তান নয়, তুমি কান্নাকাটি বন্ধ করো আর আমার সন্তানদেরকে খুঁজতে শুরু করো। ওরা এখনো বেঁচে আছে। অশোকও বুঝতে পারছে সন্তানদের হারিয়ে শকের কারণে মোনা ট্রমাটাইজড হয়ে গেছে। এরপর ওদের দুজনের সৎকার করা হয়। এখান থেকে সিন চলে যায় ঘটনার 6 দিন আগে বোম্বেতে, যেখানে বাবুকে দেখা যায় ওই রাতে যে বাচ্চাটিকে কিডন্যাপ করে এনেছিল ওই বাচ্চার বাবাকে কল করে বলছে আজ বিকাল 4টার সময় ধোবিঘাটে 2 লক্ষ টাকা নিয়ে আসতে। এমনকি তাকে এটাও বলে দেয় যদি সে পুলিশের সাহায্য নেওয়ার চেষ্টা করে তাহলে তার ছেলের হাত পা কেটে তাকে পাঠিয়ে দিবে। তো টাকা যেহেতু বিকেলে এসে পড়বে এজন্য বাবু তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে চায়। বাবুর গার্লফ্রেন্ডের নাম হচ্ছে মিনা, যে কিংস চার্ল মেমোরিয়াল হসপিটালে নার্সের চাকরি করে। আর এখানেই বাবু মিনাকে বলে আজ বিকেল নাগাদ তার হাতে টাকা চলে আসবে, এরপর তারা বিয়ে করবে। বলেই বাবু মিনার সাথে ইন্টিমেট হওয়ার চেষ্টা করছিল, কিন্তু মিনা রেসিস্ট করছে, কারণ এটা তো হসপিটাল, যে কেউ দেখে ফেলতে পারে। তাই বাবু মিনাকে রাতের বেলা বিচে দেখা করতে বলে, যেখানে কেউই থাকবে না। তবে মিনা বাবুর কাছে জানতে চাচ্ছিল টাকার জন্য সে উল্টাপাল্টা কিছু করেনি তো আবার। কিন্তু বাবু মিনাকে স্পষ্ট বলে দেয় টাকা কিভাবে এলো না এলো এগুলো তোমার দেখতে হবে না, তুমি ভোগ করতে পারলেই তো হলো। অন্যদিকে রাজ্য তখনও জিম্মি নামে ওই ছেলেটিকে পাহারা দিচ্ছিল। তবে হঠাৎ করে জিম্মি জানায় তার টয়লেট করতে হবে, তাই রাজ্য জিম্মিকে রেলওয়ে ট্র্যাকে নিয়ে যায়। আর সুযোগ কাজে লাগিয়ে হঠাৎ করে জিম্মি পালানোর চেষ্টাও করে, তবে রাজ্য কোনোভাবে তাকে ধরে আবার নিয়ে বেঁধে রাখে। সিন চলে যায় বিকেলে। বাবু যেমনটা জিম্মির বাবাকে বলেছিল, জিম্মির বাবা সেই জায়গায় 2 লক্ষ টাকা রেখে গেলেই বাবু যখনই টাকাটি নিতে যাবে তখনই পুলিশ এসে তাকে ঘিরে ফেলে, যে জন্য বাবু টাকাগুলো সেখানেই ফেলে কোনো মতে পুলিশের হাত থেকে বেঁচে সেখান থেকে পালিয়ে যায়। সিন চলে আসে বর্তমান সময়ে দিল্লিতে ফরেন্সিক ল্যাবে, যেখানে জয় ফরেন্সিক এক্সপার্ট ডক্টর বিশ্বজিতের সাথে দেখা করলে সে সাহিল এবং সুমানের ওই অণুগুলো পরীক্ষা করে জয়কে জানায় যে ওদেরকে ছোটখাটো কোনো নাইফ দিয়ে আঘাত করা হয়নি, ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছিল, হতে পারে কোনো তলোয়ার দিয়ে। আবার ডক্টর বিশ্বজিতের ধারণা ওদেরকে হয়তোবা অন্য কোথাও মেরে এখানে আনা হয়েছিল, আর টানা হেঁচড়া করে আনতে গিয়ে সাহিলের বডির বিভিন্ন জায়গায় চোট লেগেছে। তবে সুমানের মৃত্যু হচ্ছে মাথায় আঘাতের কারণে, আর সেটা ভারী কোনো রড দিয়ে আঘাত করা হয়েছিল। কিন্তু সুমনের সাথে সেক্সুয়াল অ্যাসল্ট হয়েছিল কিনা সেটা এখন দেখার বিষয়। আর ক্রাইম স্পটে যে রেয়ার ভিউ মিররটি পাওয়া গিয়েছিল ওই রেয়ার ভিউ মিররের গায়ে গ্রিন কালার পেইন্টের রেসিডিউ পাওয়া গেছে। তার মানে দাঁড়াচ্ছে কারটা নিশ্চয়ই গ্রিন কালারের ছিল। জানা মাত্রই জয় থানায় কল করে সবাইকে গ্রিন কালারের কারের কথা জানিয়ে দিতে বলে। সিন চলে যায় রাতে। পুলিশ চেকপোস্ট বসিয়ে বিভিন্ন কার তল্লাশি করছে। ঠিক তখনই থানা থেকে খবর আসে এসপি নিজে থানায় এসেছে। শোনা মাত্রই জয় থানায় চলে যায়, আর সেখানে গিয়ে দেখে তার বাবা ঘনশ্যাম এসপিকে মাটন কারি খাওয়াচ্ছে। আর এটা নতুন কিছু নয়, ঘনশ্যাম যখন সার্ভিসে ছিল তখন থেকে সিনিয়রদের এগুলো খাওয়ানো তার অভ্যাস। কিন্তু জয় এগুলো মোটেও পছন্দ করে না, কারণ তার কাছে মনে হয় যে সিনিয়রদের অনুগ্রহ পাওয়ার জন্যই তার বাবা এগুলো করছে। যাই হোক, এসপি জয়কে জানায় যে আইজি তাকে ডেকেছিল, এই কেস নিয়ে তাকে অনেক প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, তাই আগামীকাল ইন্সপেক্টর চৌহানে সেই কেসের দায়িত্ব বুঝে নেবে। জয়ের কথা, স্যার 24 ঘন্টার মধ্যে আমি এত কিছু বের করে ফেলেছি, গাড়ির কালারটা পর্যন্ত আইডেন্টিফাই করেছি। এসপির কথা এটা যথেষ্ট নয়, গাড়িটা কোথায়, আবার মার্ডার ওয়েপন পর্যন্ত পাওয়া যায়নি। সরকার জনগণ সবাই শুধু রিজাল্ট চায়, কতটুকু অগ্রগতি হয়েছে সেটা নয়। এসপির কথা যে যে কাজ করার যোগ্য তাকেই করতে দাও, সমস্যা কোথায়? এসপি জয়ের মনের কষ্টটা বুঝতে পারছে যে সে তো তার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করছিল, যে জন্য এসপি যাওয়ার সময় জয়কে বুঝিয়ে যায় সামনে তোমার পদোন্নতির পরীক্ষা, পড়াশোনায় কনসেন্ট্রেট করো, পরীক্ষায় পাশ করে নিজের যোগ্যতা প্রমাণ করো, তখন সবকিছু সলভ হয়ে যাবে। সিন চলে যায় বোম্বে। বিকেলের ওই ঘটনায় পুলিশের হাত থেকে কোনো মতে বেঁচে বাবু ফিরে সেই জিমিকে মারতে যাচ্ছিল, কারণ বাবুর কথা জিমির বাবা তার সাথে ডাবল গেম খেলেছে। কিন্তু রাজ্য কোনোভাবেই জিমিকে স্পর্শ পর্যন্ত করতে দিতে চাচ্ছে না, আর এই বিষয় নিয়ে দুজনের মধ্যে হাতাহাতি পর্যন্ত বেঁধে যায়। রাগের বশে বাবু একটি বোতল দিয়ে রাজ্যর মাথায় আঘাত করলে রাজ্য বাবুর গলা চেপে ধরে। বাবু একসময় বুঝতে পারে সে রাজ্যর সাথে পারবে না, তার রাজ্যকে বলে ঠিক আছে, রাজ্য এখন থেকে যা বলবে তাই সে শুনবে, আর ওই ছেলেকে সে কিছুই করবে না। তাই এই শর্তে রাজ্য বাবুকে ছেড়ে দেয়। কিন্তু জিমি এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে বারবার শুধু বলছিল আমাকে ছেড়ে দাও, আমাকে কিছু করবে না। বাবু জিমিকে শান্ত হতে বলছিল, কিন্তু জিমি তো ছোট বাচ্চা, সে তো পুরো আতঙ্কে ছিল। বাবু একসময় সহ্য করতে না পেরে পাশে থেকে ধারালো একটি ছুরি নিয়ে জিমিকে হত্যা করে। আর এরপরই বাবু বুঝতে পারে যে সে কি করে ফেলেছে। বাবু স্বীকার করে যে তার মাথায় রাগ উঠে গিয়েছিল বলে সেটা করে ফেলেছে, সে ইচ্ছা করে এটা করতে চায়নি। কিন্তু রাগ উঠলে তার মাথা ঠিক থাকে না, নিজেকে কন্ট্রোল করতে পারে না। তবে যেহেতু এটা করে ফেলেছে, যে কোনো সময় তারা ধরা পড়ে যেতে পারে, তাই যত দ্রুত সম্ভব তাদেরকে এখন শহর ছেড়ে পালিয়ে যেতে হবে। সিন চলে আসে বর্তমান সময়ে, যেখানে আমাদের ওই রিপোর্টার নিসারকে দেখানো হয় রাতের বেলা হোস্টেলে ফিরেই দেখে জয় তার জন্য অপেক্ষা করছে।
আর এখানে আমরা জানতে পারি জয় এবং নিসার অনেকদিন যাবত রিলেশনশিপে রয়েছে। এসপি এই কেসের দায়িত্বটা চৌহানকে দিচ্ছে বলে জয়ের প্রচণ্ড মন খারাপ। এই জন্য মূলত সে নিসারের সঙ্গে দেখা করতে এসেছে। জয় নিসারের সঙ্গে সবকিছু শেয়ার করে। তার হাতে মাত্র আজকের রাতটাই রয়েছে। একটা রাতে কি কেস সলভ করা সম্ভব? কিন্তু জয় সিদ্ধান্ত নেয় কেসের পিছনে এত কষ্টই তো করেছে, রাতটা যেহেতু তার হাতে রয়েছে, আর একটা রাত কষ্ট করলে কি পাশে যায়। তাই জয় নিসারকে সুমন এবং সাহিলের একটি ফটো দেয়, যেটা ওরা হাসি মুখে তুলেছিল। জয় নিসারকে তার পত্রিকায় ওদের এই হাসি মুখওয়ালা ফটোটি প্রকাশ করতে বলে, যে মানুষ যেন ওদের হাসি মুখটাই মনে রাখে। অন্যদিকে 2 সন্তান হারানোর পর মোনার মানসিক অবস্থা একদমই খারাপ হয়ে গেছে। ওই যে বলেছিলাম সে পুরো ট্রমাটাইজ হয়ে গেছে। সে বিশ্বাস করতেই পারছে না তার 2 সন্তান মারা গেছে। তাই ঘরে বসে স্কুলের বাচ্চাদের পরীক্ষার খাতা দেখছিল। মানে তাকে দেখে মনেই হচ্ছিল না তার 2টি সন্তান এত নৃশংসভাবে খুন হয়েছে। অন্যদিকে জয়কে দেখা যায় একাই ওই মার্ডার স্পটে গিয়েছে, কারণ জয়ের ধারণা আজ রাত যেহেতু তার হাতে রয়েছে, যদি সে কোনো নতুন ক্লু খুঁজে পায় তবে সেখানে গিয়ে দেখে ওদের বাবা অশোক সেখানে দাঁড়িয়ে আছে। কারণ অশোক তো তার 2 সন্তানকে হারিয়েছে। অশোকের কথা একটা শুনশান নীরব একটি জায়গা। এই জায়গাতে আমার 2 বাচ্চা চিৎকার করেছে, অথচ ওই শব্দটা কারোর কান পর্যন্ত পৌঁছায়নি। অশোক চলে যাওয়া মাত্রই জয় কার নিয়ে যখন ফিরছিল তখন প্রচুর বৃষ্টি পড়ছে, আর আচমকা সামনে একটি হরিণ এসে পড়ায় জয় যখন জিপ ব্রেক করে তখনই পাশে জঙ্গলের মধ্যে একটি সবুজ রঙের কার দেখতে পায়। দেখেই বোঝা যাচ্ছে কারটি রাস্তা থেকে ছিটকে সেখানে গিয়ে পড়েছে, আর ওই কারের মধ্যে রক্তের ছাপও লেগে আছে। তার মানে ওদেরকে খুন করতে এই কারটি ব্যবহার করা হতে পারে। কারটিকে ফরেন্সিক ল্যাবে নিয়ে গেলে কারের মধ্যে 4 জনের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়, যার 2 জন হচ্ছে ওই 2 বাচ্চার, আর বাকি 2 জনের যে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে তার মধ্যে একজনের এক হাতের ফিঙ্গারপ্রিন্ট অস্পষ্ট, তবে সেটা কী জন্য এটা বোঝা যাচ্ছে না। আর ভেতরে যে রক্তগুলো রয়েছে সেগুলো টেস্ট করার পর জানা যাবে এগুলো কাদের রক্ত হতে পারে। এটা তো গেল শুধুমাত্র কারের বিষয়। ওই কারের মধ্যে মার্ডার ওয়েপনটি পাওয়া গেছে, যেটা ব্রিটিশ শাসনামলের সময় তৈরি করা একটি তলোয়ার। ওই তলোয়ারের মালিকের নাম পর্যন্ত খোদাই করে লেখা রয়েছে, যার নাম শ্রী মোহনলাল সুদি চোরানোওয়ালা। আর এখন পর্যন্ত এটাই সবথেকে বড় লিড। জয় যেহেতু মাত্র 1 রাতের ব্যবধানে এই লিডটি বের করে ফেলেছে, তাই জয় আরেকটু সময় চায়। এসপির উপর অনেক প্রেশার রয়েছে, তাই এসপি সবকিছু বিবেচনা করে জয়কে মাত্র 48 ঘন্টা সময় দেয়। সিন চলে যায় এই ঘটনার 4 দিন আগে, যেখানে বাবু আর রাজ্যুকে দেখা যায় বম্বেতে। ওই ঘটনার পর বম্বে থেকে পালিয়ে দিল্লিতে চলে এসেছে। তারা এখানে একটি আশ্রমে খাবার খাচ্ছিল। রাজ্য লক্ষ্য করছিল যে মুম্বাইতে জিম্মিকে হত্যা করার পরও বাবু একদম স্বাভাবিক রিয়াক্ট করছে, মানে তার কাছে মনেই হচ্ছে না সে কিছু করেছে। বাবু তখন রাজ্যুকে বোঝায় ছোটবেলা থেকেই তার এই রাগের সমস্যা রয়েছে। তার বাবাকে সে নিজেও জানে না, আর মা তো আগুনে পুড়ে মারা গেছে। এমনকি ওই সময় তার একটি হাতও পুড়ে গিয়েছিল। আর এখানে আমরা বুঝতে পারি কারের মধ্যে একটি ফিঙ্গারপ্রিন্ট অস্পষ্ট এজন্যই ছিল কারণ বাবুর হাতের একটি তালু পোড়া ছিল। ওই ফিঙ্গারপ্রিন্ট সেখানে ওঠেনি। তার মানে সুমন আর সাহিলের খুনের সাথে বাবু আর রাজ্যুর কানেকশন আছে। তো বাবু তার পাস্টের ওই ইনসিডেন্টের ঘটনাগুলো জানানোর পর রাজ্যুকে বলে এখন থেকে সে পুরো শুটে যাবে, ভালো পথে চলবে, আর রাজ্যু যেমনটা বলবে তেমনটাই হবে। রাজ্যু তখন বলে এখানে তার একজন বন্ধু আছে, 5 স্টার হোটেলের সিঙ্গার। সে হয়তোবা তাদেরকে কোনো না কোনো কাজে হেল্প করবেই। তাই রাজ্যুরা এখন তার কাছে যাওয়ার পরিকল্পনা করে। অন্যদিকে সুমান এবং সাহিলের স্কুলে ওদের 2 জনের আত্মার শান্তি কামনার জন্য প্রার্থনা করা হচ্ছিল। তখনই সেখানে মোনা উপস্থিত হয়। এমন সময় মোনাকে এখানে দেখে সবাই তো পুরো শকড। আবার মোনার সব আচরণ একদম স্বাভাবিক, মনেই হচ্ছে না তার 2 সন্তান মারা গেছে। আবার এদিকে অশোক তার 2 সন্তানের খুনের কারণ জানতে একজন প্রাইভেট ডিটেকটিভ হায়ার করে। আবার অন্যদিকে পুলিশে মার্ডার ওয়েপনটি পেয়েছে, মানে যার সাথে ওই চোরানোওয়ালার নাম লেখা ছিল, পুলিশ তার তথ্য পেয়ে গেছে। তাই সেই ঠিকানায় গেলে তারা জানতে পারে চোরানোওয়ালার দোকান এখানে ছিল ঠিকই, কিন্তু সে তো অনেক আগে মারা গেছে। তার একটি ছেলে আছে যার নাম বাল্লু। বাল্লুও তার দোকান এবং বাড়ি এই ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছিল। আর এই বাল্লু ছিল একজন গে। ধানিরাম নামে একটি ছেলের সাথে তার অবৈধ সম্পর্কও ছিল। এটা নিয়ে এখানে অনেক ঝামেলা হয়েছে। তবে এখন বাল্লু কোথায় আছে এই তথ্য কেউ দিতে পারছে না। সিন চলে যায় বর্তমান সময়ের 4 দিন আগে, যেখানে রাজ্যু বাবুকে তার বন্ধু পিয়ারে মোহনের সাথে দেখা করতে নিয়ে আসে। আর এখানে আমরা দেখতে পাই পিয়ারে মোহন মূলত একটি লোকাল বারে ডুয়েট সিঙ্গার হিসেবে কাজ করে। আবার এদের মধ্যে একজন ব্যক্তি সবসময় পিয়ারের পিছে পড়েছিল। সে যখনই সুযোগ পেত পিয়ারের সাথে উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করত। তো পিয়ারে সেখানে প্রোগ্রাম শেষ করে বাবু এবং রাজ্যুকে নিয়ে তার বাড়িতে চলে যায়। সিন চলে আসে বর্তমান সময়ে, যেখানে নিসার একটি বাড়ি গিয়ে তার সিনিয়র সঙ্গে দেখা করে। মূলত নিসার ওই আর্টিকেলগুলো প্রকাশ করার চেষ্টা করছিল, কিন্তু নিসারকে কোনো ক্রেডিটই দেওয়া হচ্ছে না, কারণ নিসার এ পর্যন্ত যে সকল তথ্য জোগাড় করেছে এগুলো যথেষ্ট নয়।
তাই পত্রিকার এডিটর নিসরকে স্পষ্ট বলে দেয়, তুমি নতুন কোনো লিঙ্ক খুঁজে বের করো, তখন না হয় তোমার কথাটা আমি ভেবে দেখব। আবার অন্যদিকে জয় বাড়িতে ফিরেই দেখে তার ফুফু এবং ফুফাতো বোন তাদের বাড়িতে বেড়াতে এসেছে। আর তাদের সাথে কথা বলে যখন থানায় যাচ্ছিল, ঘনশ্যাম জানায় সে এসপিকে খাবার খাওয়াতে গিয়েছিল। এই বিষয়টাই জয় পছন্দ করছে না। ঘনশ্যাম বোঝানোর চেষ্টা করে যে সবাইকে হাতে রাখতে হয়, কিন্তু জয়ের কথা, অনেক কষ্টে আমি একটা কেস পেয়েছিলাম, আপনি এভাবে মানুষকে খাবার খাইয়ে আমাকে মজার পাত্র করবেন না। সিন চলে যায় 4 দিন আগে, যেখানে রাজ্জু এবং বাবু পিয়ারের বাড়িতে গিয়ে পিয়ারের সঙ্গে কথা বলছিল। তখনই নেশার ঘরে পিয়ারে জানায় সে আসলে ওয়েটারে কাজ করতে গিয়েছিল, কিন্তু পরবর্তীতে সিঙ্গারে কাজ করতে শুরু করেছে। এমনকি রাজ্যুর বিষয়েও জানায় যে রাজ্যুর একটি বোন ছিল, বিয়ে হয়েছে অনেক আগে। সাথে এটাও বলে যে কোনো এক ডক্টর একসময় সার্জারি করতে গিয়ে রাজ্যুর অন্ডকোষ কেটে ফেলেছিল। তখন থেকে সবাই রাজ্যুকে হিজড়া বলে ডাকে। আর এই বিষয়ে কথা বলতে বলতে রাজ্য যখন পিয়ারের বিষয়ে কথা বলতে শুরু করে, তখন পিয়ারের রাগের মাথায় বাল্লু চোরানোয়ালার কথা বলে, যে সবসময় সে তার পিছে পড়ে আছে। পিয়ারের কথায় বাবুরা এটাও জানতে পারে এই বাল্লু চোরানোয়ালা অনেক বড় লোক, তার মানে সেখানে গেলে হয়তোবা তারা কিছু পেতে পারে। সিন প্রেজেন্টে, যেখানে ফরেন্সিক ডক্টর বিশ্বজিৎ জয়কে ল্যাবে ডেকে ওই কারের কাছে নিয়ে জানায় যে কারের মধ্যে যে ব্লাড স্যাম্পল পাওয়া গিয়েছে তাতে স্পষ্ট প্রমাণ হয়ে যাচ্ছে ওই 2 বাচ্চা পিছের সিটে বসা ছিল। আর সামনের সিটের রক্ত দেখে বোঝা যাচ্ছে পিছে থেকে ওদের উপর বারবার আঘাত করা হয়েছে। শুধু তাই নয়, সামনে যে স্টিয়ারিংয়ে ছিল সেখানেও ব্লাড লেগে আছে, তবে সেটা ওই 2 বাচ্চার রক্ত নয়। তার মানে বিশ্বজিতের ধারণা শুধুমাত্র বাচ্চাদেরকে যে পিছনে আঘাত করা হচ্ছে তাই নয়, বাচ্চারা উল্টো সামনের দিকে আঘাত করেছিল। মানে কারের মধ্যে ভালো স্ট্রাগল হয়েছে। ফ্রন্ট সিটে যে ব্যক্তি বসেছিল সে যেহেতু রক্তাক্ত হয়েছে, তাই নিঃসন্দেহে তাকে নিশ্চয়ই কোনো হসপিটাল বা ডক্টরের কাছে নেওয়া হতে পারে। সিন চলে যায় রাতে। নিসার যখন জয়ের সাথে দেখা করতে থানায় আসে, তখন জয় টিম নিয়ে থানা থেকে বের হয়ে যাচ্ছিল। এই জন্য নিসার ভিতরের দায়িত্বে থাকা সিংয়ের সাথে কথা বলে নতুন কোনো তথ্য বের করার চেষ্টা করছিল, কিন্তু তাদের কি স্পষ্ট বলা আছে রিপোর্টারদের সাথে কোনো তথ্য শেয়ার করা যাবে না, যে জন্য নিসার চলেই যাচ্ছিল। সিংয়ের কাছেও একটি আর্জেন্ট কল এলে সিং যখন বাইক নিয়ে বের হতে যাবে, নিসারকে একা দেখে সিং নিসারকে লিফট দেয়। আর তখনই কথায় কথায় সিং নিসারের কাছে তাদের কেসের যত ইমপ্রুভমেন্ট হয়েছে, মানে যত তথ্য পাওয়া গেছে সব কিছু শেয়ার করে দেয়। এদিকে জয়ের একটি ক্লু পেয়ে হসপিটালে এক ডক্টরের সাথে কথা বলে, যেখানে ডক্টর জানায় ঘটনার দিন রাতের বেলা আহত অবস্থায় 2 জন ব্যক্তি হসপিটালে অ্যাডমিট হয়েছিল। তারা প্রথমে বলেছিল তাদের মধ্যে হাতাহাতি হয়েছে, আবার পরে বলেছে অ্যাক্সিডেন্ট, কিন্তু তাদের গায়ে যে আঘাতের চিহ্ন ছিল ডক্টরের দেখেই মনে হয়েছিল যে তারা মিথ্যা বলছে। কিন্তু এরপর হঠাৎ করে ওরা এখান থেকে পালিয়ে যায়। ডক্টর সাথে আরও জানায় ওদের একজন ছিল লম্বা আর একজন 5.5 ফিটের মতো, একজনের 1 হাত পোড়া ছিল। আবার ভাষা শুনে তার মনে হচ্ছে ওরা হয়তোবা অন্য কোথাও থেকে এসেছিল। তবে ডক্টর যখন সন্দেহ হয়েছিল তখন ডক্টর পুলিশকেও জানিয়েছিল। ডক্টর মূলত ওই রাতে পুলিশ স্টেশনে কল করলে রাথোর নামে এই কনস্টেবল কল রিসিভ করেছিল, কিন্তু রাথোরের কাছে এটা গুরুত্বপূর্ণ মনে হয়নি বলে সে রিপোর্ট লিখেনি। রাথোর এটাও বলে যে ওরা 2 জন বলেছে ওরা বন্ধু, কোথাও যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট হয়েছিল। গরিব মানুষ, থানা পুলিশের ঝামেলায় জড়াবে না বলে রাথোর ওদেরকে ছেড়ে দিয়েছিল। তবে রাথোর ওদের তথ্য লিখে রেখেছিল। একজনের নাম পিয়ারে কুমার, আরেকজনের নাম মোহন কুমার, সাথে পিয়ারের বাড়ির ঠিকানাও লেখা রয়েছে। মানে ওই রাতে বাবু এবং রাজ্জু তাদের মিথ্যা নাম বলেছিল। রাথোর এটাও জানায় ওই রাতে হসপিটাল অনেক ভিড় ছিল, এমনকি রাথোরের সঙ্গে ওদের যখন কথা হয়েছিল তখন তো জয় নিজেও এখানে ছিল। মানে ওই যে অশোক যখন ওই বাচ্চা দুটোকে আইডেন্টিফাই করতে এসেছিল, এই ঘটনাটা ওই সময়ের। তো সিন চলে যায় আবার 4 দিন আগে। পিয়ার থেকে বাল্লুর বিষয় জানতে পেরে বাবু এবং রাজ্জু পিয়ারেকে নিয়ে বাল্লুর বাড়িতে আসে। আর এখানে আমরা দেখতে পাই বারের মধ্যে পিয়ারের সঙ্গে যে ব্যক্তি খারাপ আচরণ করত সে আসলে বাল্লু। বাবু প্রথমে বাল্লুকে একটু অফার দেয় যে তুমি আমাকে 1000 টাকা দাও, তার বিনিময়ে পিয়ারেকে যা করতে চাও করো, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে এক কথায় 2 কথায় বাবু এবং বাল্লুর সাথে হাতাহাতি পর্যন্ত বেঁধে যায়। রাজ্য তখন পিছে থেকে বাল্লুর মাথায় আঘাত পর্যন্ত করে। এসব দেখার পর পিয়ারে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। বাবু আর রাজ্য তখন বাল্লুকে রশি দিয়ে বেঁধে ফেলে। আর এরপর তারা বাল্লুর ঘরের মধ্যে তল্লাশি করে মূল্যবান তেমন কিছু না পেলেও দেয়ালে টাঙিয়ে রাখা বাল্লুর বাবার পুরাতন ওই তলোয়ারগুলো পায়। এদিকে বর্তমান সময়ে পুলিশ ও পিয়ারের বাড়িতে রেড দিয়ে ঠিক একই রকম একটি তলোয়ার পায়, যেটার গায়ে বাল্লুর বাবার নাম খচিত করা রয়েছে। আর এতে করে জয়রা বুঝতে পারে ওরা 2জন এখানেই ছিল। আবার অন্যদিকে বাবু এবং রাজ্য ওই রাতে বাল্লুর ঘরে যা কিছু পেয়েছিল সবকিছু নিয়ে বাইরে এসে দেখে পিয়ারে ততক্ষণে পালিয়েছে। তাই তারা যাওয়ার পথে রাস্তায় পার্ক করে থাকা সবুজ রঙের একটি কার দেখে ওই কারটিকে চুরি করে নিয়ে যায়।
এদিকে বর্তমান সময়ে নিসার সেলিম নামে একজন দুধ বিক্রেতার সাথে দেখা করে, যে কিনা ঘটনার দিন বিকেলবেলা সাইকেলে করে দুধ ডেলিভারি দিতে যাওয়ার সময় সুমান এবং সাহিলকে ওই কারে করে তুলে নিতে দেখেছিল। কারের উইন্ডশিল্ডে ওদের হাতে রক্ত দেখেই সে ওদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করে। হঠাৎ করে কারটি থেমেও যায়, তবে সে শত চেষ্টা করেও কারের কোনো দড়ি খুলতে পারেনি। শেষ পর্যন্ত কারটি তাকে ধাক্কা দিয়ে ফেলে সেখান থেকে চলে যায়। আর অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে সে সামনে বসে থাকা ওই দুজনের চেহারা দেখতে পায়নি। ওই ঘটনার পর সে বাড়িতে ফিরে তার বড় ভাইকে থানায় পাঠিয়েছিল, যাতে ওদের দুজনকে বাঁচাতে পারে। কিন্তু পুলিশ তাদের কথার কোনো গুরুত্বও দেয়নি। সে 4 বার হেল্পলাইনে কল করেও কোনো রিপ্লাই পায়নি। তাই সেলিমের কথা একরকম নিসার ধরেই নেয়, পুলিশ যদি অবহেলা না করত তাহলে হয়তোবা ওই দিন সুমান এবং সাহিল বেঁচে যেত। আবার এদিকে থানাতে কনস্টেবল রাথোরের দ্বারা বাবু এবং রাজ্য দুটো স্কেচ তৈরি করা হয়। এমনকি পিয়ারে যে বাড়িতে ভাড়া থাকতো ওই বাড়ির মালিককে দেখালে সে তো ওদের দুজনকে চিনতেই পারছিল না। তার কথা পিয়ারে এবং মোহন তো আলাদা কোনো ব্যক্তি নয়, আর সে আমার বাড়িতে ভাড়া থাকতো। পিয়ারে যতটুকু তাকে বলেছিল পাশে কোনো একটি বাড়ির সিঙ্গারের কাজ করে, এছাড়া পিয়ারের সম্পর্কে সে আর কোনো তথ্যও জানে না। তাই জয়রা ওই বাড়ির মালিকের থেকে তথ্য নিয়ে পিয়ারের একটি স্কেচও তৈরি করে ফেলে। এতক্ষণ পর্যন্ত পুলিশ 2 জনকে সন্দেহ করছিল, আর এখন 4 জনের নাম সামনে এসেছে। অন্যদিকে নিসারকে দেখা যায় সেলিমের থেকে ওই ঘটনা জানার পর সে তার পত্রিকার হেডলাইনে পুলিশের অবহেলার কথাটাই প্রকাশ করে দিয়েছে। আর এই নিউজটি দেখার পর জয় মেনে নিতে পারছে না নিসার এমন কাজ করবে, কারণ এমনিতেই কেস নিয়ে তার উপর অনেক প্রেশার রয়েছে। আবার বাল্লুর যে ধানিরামের সাথে অবৈধ সম্পর্ক ছিল ওই ধানিরামের তথ্য পাওয়া যায়। জয় ধানিরামের সাথে দেখা করতে গেলে সে তাদের ওই অবৈধ সম্পর্কের কথা স্বীকার করে যে একসময় এটা ছিল ঠিকই, কিন্তু এখন তার ঘরে বউ বাচ্চা রয়েছে। বাল্লুর সাথে তার মাসে 1-2 বার দেখা হতো, কিন্তু বাল্লু এখন কোথায় আছে সে সম্পর্কে সে কিছুই জানে না। তবে ধানিরামের থেকে বাল্লুর ঠিকানা পাওয়া যায়। বাল্লুর বাড়িতে যাওয়া মাত্রই জয়রা বুঝতে পারে ঘরের মধ্যে ফাইট হয়েছিল। আবার ভিতরের ঘর থেকে একটা পচা দুর্গন্ধ আসছিল, তাই ওই দুর্গন্ধকে ফলো করে ভিতরে গিয়ে কাঠের একটি বাক্সের মধ্যে বাল্লুর অর্ধগলিত মৃতদেহ পাওয়া যায়। জয় দেয়ালের দিকে লক্ষ্য করলে বুঝতে পারে ওই তলোয়ারগুলো এখান থেকে নেওয়া হয়েছে, তার মানে বাল্লুকে ওরাই খুন করেছে। ধানিরামকে জিজ্ঞাসাবাদ করলে ওই স্কেলগুলো দেখালেও ধানিরাম তাদের চিনতে পারছিল না। তবে ধানিরাম বাল্লুর বিষয় বলে যে বেশিরভাগ সময় লোকাল বারে সময় কাটাতো, তবে কোন বারে সেটা স্পষ্ট করে বলতে পারছে না। আবার এদিকে বাবু এবং রাজ্যও চিন্তা করছিল বাল্লুকে তো তারা শেষ করে ফেলেছে, কিন্তু বাল্লুকে যে তারা খুন করেছে সেটা তো পিয়ারে দেখে ফেলেছিল। পিয়ারে তো এখন পুলিশকে জানিয়ে দিতে পারে, তাই পিয়ার এখন তাদের জন্য অনেক রিস্কি হয়ে উঠেছে। তাই বাবু এবং রাজ্যু পিয়ারের ওই বার থেকে পিয়ারেরকে তুলে নিয়ে আসে। সিন চলে আসে বর্তমান সময়ে। বাল্লুর বডিটি যে বক্সে পাওয়া গিয়েছিল সেটা ফরেন্সিক ল্যাবে নিয়ে টেস্ট করলে বোঝা যায় বাল্লুর গায়ের আঘাত 4-5 দিন আগের, তবে মৃত্যু হয়েছে 3 দিন আগে। তার মানে তাকে আহত করে তারপর বক্সের মধ্যে আটকে রাখা হয়েছিল। এই বক্সের গায়ে 2 জন ব্যক্তির ফিঙ্গারপ্রিন্টও পাওয়া গেছে, আর ওই ফিঙ্গারপ্রিন্টগুলো কারের ফিঙ্গারপ্রিন্টের সাথে একদমই ম্যাচ করেছে। শুধু তাই নয়, মার্ডার ওয়েপনের সাথে ফিঙ্গারপ্রিন্টও ম্যাচ করেছে। তবে পিয়ারে মোহনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো ডক্টরের সাথে কথা বলে জয় যখন এখান থেকে বের হচ্ছিল ঠিক তখনই নিসারের সঙ্গে দেখা হয়। আর নিসারের পত্রিকায় নিসার ওই নিউজটি করার কারণে জয় নিসারের উপর মনোক্ষুণ্ণ। নিসারের কথা তুমি প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফ দুটোকে একসাথে কেন করছো? সত্যটাকে প্রকাশ করা আমার কাজ। এর মধ্যে হসপিটাল থেকে খবর আসে জয়ের বাবা রিক্সা থেকে পড়ে গেছে। সাথে সাথে জয় হসপিটালে ছুটে যায়। পড়ে গেল, হাতে সামান্য মাত্র ব্যথা পেয়েছে, তেমন কোনো ক্ষতি হয়নি। তবে আপাতত কয়েকদিন তাকে খুব সাবধানে থাকতে হবে। জয় তার বাবাকে তার কেসের বিষয়টা বোঝানোর চেষ্টা করে। সে অনেক গুরুত্বপূর্ণ কাজ নিয়ে ব্যস্ত, তাই ঘনশ্যাম যেন একটু সাবধানে থাকে। ঘনশ্যামের কথা তোমাকে আসতে কে বলেছে? জয় বোঝানোর চেষ্টা করে যে আসতে কেউ না বললেও ডেফিনেটলি তাকে আসতে তো হবেই। এই বিষয়টা নিয়ে বাপ বেটার মধ্যে একটু তর্ক সৃষ্টি হয়। জয়ের দিক থেকে বোঝানোর চেষ্টা করতে সে কাজের পেশা নিয়ে ব্যস্ত। কিন্তু ঘনশ্যামের কথা 30 বছর আমি কনস্টেবল চাকরিও করেছি, আবার তোমার বাবার দায়িত্ব পালন করেছি। আমাকে তুমি কাজ শেখাতে এসো না। তুমি তোমার দায়িত্ব পালন করো, আমি আমারটা দেখব। এর মধ্যেই খবর আসে পিয়ারে মোহনের বারের তথ্য পাওয়া গেছে। সাথে সাথে জয়রা ওই বারে পৌঁছে যায়। আর ওই বারে গিয়ে বাবু এবং রাজ্যুর স্কিলস দেখালে সেখান থেকে জানা যায় এই 2 জন ব্যক্তি 3 দিন আগেই আন্ডারকভার পুলিশ পরিচয় দিয়ে পিয়ারেকে তুলে নিয়ে গিয়েছে। এদিকে বাল্লুর মৃতদেহ পাওয়া গেছে। 3 দিন আগে পিয়ারে মোহনকে তুলে নেওয়া হয়েছিল, তাই পুলিশ এখন ধারণা করছে এতক্ষণ হয়তোবা পিয়ারে মোহনকে খুন করতে পারে। তবে এরপর আমাদের 3 দিন আগের ওই দৃশ্য দেখানো হয়, যেখানে বাবু এবং রাজ্যু পিয়ারেকে তুলে নিয়ে যাওয়ার পর জঙ্গলে নিয়ে মারার চেষ্টা করছিল। রাজ্যু অবশ্য বাবুকে বোঝানোর চেষ্টা করছিল যে পেয়ারা তার ছোটবেলার বন্ধু, ও এমনিতেই ভয় পেয়ে গেছে, কাউকে কিছু বলবে না। কিন্তু বাবু তো কোনোভাবে রিস্ক নিতে যাচ্ছে না। ঠিক তখনই বাবু লক্ষ্য করে
পাশে একটি ছেলে এবং মেয়ে গোপনে কথা বলছে। আর ওই মেয়েটি রাস্তায় আইসক্রিম দেখতে পেয়ে আইসক্রিম খেতে চাইলে ছেলেটি যখন আইসক্রিম আনতে যায়, বাবু ওই মেয়েটিকে এখানে নিয়ে আসে। বাবু পিয়ারাকে বলে, তোর জন্য আমাদের বাল্যকে মারতে হয়েছে, তাই আমাদের জন্য তুই এখন এই মেয়েটিকে মারবি। মানে পেয়ারের মুখ বন্ধ করার জন্য পেয়ারাকে দিয়ে খুন করাতে চাইছিল, কিন্তু পেয়ারা কোনোভাবে মারতে চাচ্ছে না। তাই শেষ পর্যন্ত বাবু মারার সিদ্ধান্ত নেয়। আর ওই সময় সেখানে পুলিশের একজন কনস্টেবল এসে পড়ায়। ওরা সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু পেয়ারে বুঝতে পারে সে পুলিশের হাতে নিরাপদে থাকবে, তাই ওই কনস্টেবলের কাছে সে সারেন্ডার করে। সিন চলে আসে প্রেজেন্টে। মোনাকে দেখা যায় স্কুলে বাচ্চাদের পড়াচ্ছে, কিন্তু বাচ্চারা মোনাকে পাগল মনে করছিল, যে জন্য প্রিন্সিপাল মোনাকে আলাদাভাবে ডেকে তাকে এখনই নিজের বাড়িতে চলে যেতে বলে। তাই বাধ্য হয়ে মোনাকে স্কুল থেকে বের হয়ে যেতে হয়। বাইরে তখন প্রচণ্ড বৃষ্টি পড়ছে। এক কাপড় কার নিয়ে যাওয়ার সময় মোনাকে লিফট দিতে চাইলে মোনা উল্টো রাগ করে তাদের কারে ইট ছুঁড়ে মারে, যে জন্য তাকে পুলিশ স্টেশন পর্যন্ত নেওয়া হয়। তবে ওই কাপল যখন বুঝতে পারে সুমান এবং সাহিল তারই সন্তান ছিল, তখন তারা মোনাকে সরি বলে বাড়ি পাঠিয়ে দেয়। আবার অন্যদিকে অশোক যে ডিটেকটিভকে টাকা দিয়েছিল, ওই ডিটেকটিভ অশোককে এমন একটি তথ্য এনে দেয় যেটা দেখার পর অশোক কোনোভাবে মেনে নিতে পারছিল না। এটা মূলত সুমানের পোস্টমর্টম রিপোর্ট, যেখানে স্পষ্ট করে দেখা যাচ্ছে খুনের আগে সুমানকে সেক্সুয়ালি অ্যাসল্ট করা হয়েছিল। আর এটা দেখার পর কোন বাবাই সহ্য করতে পারে। এদিকে জয়রা তথ্য নিয়ে জানতে পারে পিয়ারেকে নিকটস্থ একটি থানায় আটকে রাখা হয়েছে, তাই তারা পিয়ারের সঙ্গে দেখা করতে যায়। আর পিয়ারেকে ওদের দুজনের স্কেচ দেখানো মাত্রই পিয়ারে বলে ওঠে, ওরা তো আমাকে মেরে ফেলবে। আর পিয়ারের মুখেই জয়রা বাবু এবং রাজ্যুর আসল নাম জানতে পারে। এরপর পিয়ারে সবকিছু খুলে বলে যে ওরা কিভাবে এখানে এসেছিল এবং কি কি ঘটেছিল। কিন্তু সুমান এবং সাহিলের খুনের বিষয়টি যখন বলা হয়, তখন পিয়ারে স্পষ্ট করে বলে, স্যার আমি এই বিষয়ে কিচ্ছু জানি না। আবার জয়রা যখন পিয়ারের কাছে বাবু এবং রাজ্যুর কথা জানতে চায় যে ওরা এখন কোথায় থাকতে পারে, পিয়ারা তখন রাজ্যুর বোনের কথা বলে যে সোনিপাতে ওর বোনের বিয়ে হয়েছে, সেখানে যেতে পারে। এরপরে আমাদের ওই দিনের দৃশ্যটি দেখানো হয়। ওই দিন কনস্টেবল থাওয়া খেয়ে কার নিয়ে পালানোর সময় বাবু বাস স্টপে সুমান এবং সাহিলকে দেখে ওদের দুজনকে অপহরণ করার প্ল্যান করেছিল। এরপর সিন চলে যায় রাতের বেলা, যেখানে বাবু এবং রাজ্যু দুইজনই আহত। বাবু এতটাই আহত যে ড্রাইভ করতে পর্যন্ত পারছিল না। তবে এর মাঝে কি ঘটেছিল সেটা আস্তে আস্তে জানা যাবে। বাবু ড্রাইভ করতে করতে একসময় নিয়ন্ত্রণ হারিয়ে ওই খাদে পড়ে গিয়েছিল, যেখান থেকে কারটি পরবর্তীতে উদ্ধার করা হয়েছে। রাজ্যও কিছু বুঝে উঠতে না পেরে বাবুকে বাঁচানোর জন্য নিকটস্থ হসপিটালে নিয়ে যায়। আর সেখানেই যখন বাবুর জ্ঞান ফিরে, বাবু নিজেকে হসপিটালে দেখে রাজ্যকে উল্টো বলছিল কেন সেখানে এনেছে, কারণ এখন তো তারা ধরা পড়ে যেতে পারে। আবার ডক্টর যখন তাদের সঙ্গে কথা বলছিল, ডক্টরের কথায় বাবুও বুঝতে পারে ডক্টর তাদেরকে সন্দেহ করছে, তাই যত দ্রুত সম্ভব তাদের এখান থেকে পালাতে হবে। এরপরে বাবু আর রাজ্যু জয়দের সামনে দিয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। তবে হঠাৎ করে কনস্টেবল রাথুর এসে তাদেরকে বাধা দেয়। আর ওই সময় তাদের মধ্যে ওই কথোপকথনগুলো হয়েছিল যেগুলো রাথুর আগে জয়কে জানিয়েছে। বাবুরা হসপিটাল থেকে বের হয়ে সোজা বাস স্টপে চলে যায়। আবার পুলিশও বাস স্টপে চলে এসেছে। তাই বাবু রাজ্যুকে আপাতত সোনিপাতে তার বোনের বাড়িতে গিয়ে আত্মগোপনে থাকতে বলে। সাথে বাবু জিমি নামে বোম্বেতে তার এক বন্ধুর কথা বলে যে আমি আপাতত ওর কাছে যাচ্ছি। তার ফোন নম্বরটিও দিয়ে দেয় যে প্রয়োজন পড়লে সে যেন কল করে। সব ঠান্ডা হলে পরবর্তীতে তারা নতুন কোনো পরিকল্পনা করবে। যাওয়ার সময় বাবু রাজ্যুকে সুমানের কানের গোল্ডের ওই ইয়ারিং জোড়া দিয়ে দেয়, যেটা মোনা সুমানকে দিয়েছিল। কথা মতো রাজ্যুও সানিপাতে তার বোনের বাড়িতে চলে যায়। আর সেখানে গিয়ে জানায় বম্বেতে ফিল্মের শুটিং করতে গিয়ে তার হাতে চোট পেয়েছে। যদিও রাজ্যু ওখানে আশ্রয় নিতে এসেছে, কিন্তু রাজ্যুর যে দুলাভাই আছে সে রাজ্যুকে মোটেও পছন্দ করে না। আর রাজ্যুকে এখানে আশ্রয় দেওয়ার জন্য রাতের বেলা রাজ্যুর বোন এবং তার মেয়েকে ইচ্ছা মতো মারধর করে। কিন্তু রাজ্যু কিচ্ছু বলতে পারছে না, কারণ সে তো পুরো অসহায়। তো এটা ছিল 3 দিন আগের ঘটনা। সিন প্রেজেন্টে জয়রা সোনিপাতে রাজ্যুর বোনের বাড়িতে পৌঁছে গেছে। আর এখানে সে জানতে পারে গতকাল রাতেই রাজ্যু তার দুলাভাইয়ের বাইক নিয়ে এখান থেকে পালিয়েছে। এখানে তারা রাজ্যুর পুরাতন কিছু ফটোও পায় এবং রাজ্যুর বোনকেও জানায় যে রাজ্যু আসলে কি করেছে। আবার রাজ্যুর বোন এবং তার মেয়ের চেহারায় আঘাতের চিহ্ন দেখে জয় স্পষ্টই বুঝতে পারে এটা রাজ্যুর দুলাভাইয়ের কাজ। তো রাজ্যু যেহেতু গতকাল রাতে এখান থেকে পালিয়েছে, তাই এত কম সময়ের মধ্যে দূরে কোথাও যেতে পারবে না, যে জন্য পুরো শহরের চেকপোস্টগুলো অ্যালার্ট করা হয়। জয়রাও তাকে খুঁজতে বের হয়ে যায়। আর এখানে আমাদের দেখানো হয় গতকাল রাজ্যু স্থানীয় এক ডক্টরের কাছে তার হাত চেক আপ করতে গিয়েছিল। আর বাজারে একটি দোকানে বসে খাবার খাওয়ার সময় পত্রিকায় তার এবং বাবুর ওই ফটো দেখতে পেয়ে রাজ্যু একদম ঘাবড়ে যায়। রাজ্যু সাথে সাথেই বাবুকে কল করে। বাবু তখনও রাজ্যুকে বোঝানোর চেষ্টা করছিল যে শান্ত থাক, আমাকে একটু সময় দে, তুই এখন যেখানে আছিস ওখানেই থাক,
কিন্তু রাজ্য পুরোই ভয় পেয়ে গিয়েছিল। আর রাতের বেলা রাজ্য যখন ঘুমাচ্ছিল, হঠাৎ করে রাজ্যর বোনের মেয়ে বিন্দি চলে আসে। মূলত রাজ্য বলেছিল রাজ্য বোম্বেতে ফিল্মের শুটিংয়ে কাজ করে, আবার বিন্দির অ্যাক্টর হওয়ার অনেক ইচ্ছা, তাই বিন্দি রাজ্যকে তার সাথে বোম্বেতে নিয়ে যেতে বলছিল। রাজ্য ভালো করে জানে যে এতে বিন্দির বাবা তাদের দুজনের কি করবে, কিন্তু বিন্দির কথা, তুমি আমাকে নিয়ে চলো, তুমি আমাকে যা করতে বলবে আমি তাই করব। রাজ্য তখন সুমানের ওই ইয়ারিংটি বিন্দিকে গিফট করার চেষ্টা করে। বিন্দির কথা, আমার স্বর্ণের ইয়ারিং লাগবে না, তুমি আমাকে শুধুমাত্র বোম্বেতে নিয়ে যাও, আমি সারা জীবন তোমার সেবা যত্ন করব। বিন্দির এই সকল কথা রাজ্য ধরেই নেয় বিন্দি হয়তোবা অন্য কিছু ইঙ্গিত করছে, তাই রাজ্য একসময় নিজেকে কন্ট্রোল করতে না পেরে বিন্দির উপর ফোর্স করার চেষ্টা করে। বিন্দিও তার মামার উদ্দেশ্য বুঝতে পারছিল, তবে হঠাৎ করে রাজ্য চোখের সামনে সুমানের চেহারাটা ভেসে আসা মাত্রই রাজ্য বিন্দির বাবার বাইকটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সিন চলে আসে বর্তমান সময়ে। জয়রা তথ্য পেয়ে হাইওয়ের পাশে একটি ধাবায় বিন্দির বাবার বাইকটি পেলেও রাজ্যর কোনো খোঁজই পায়নি, যে জন্য জয়দেরকে এখন বাধ্য হয়ে ফিরে আসতে হচ্ছে। এদিকে এসপির উপরও কেস নিয়ে প্রচুর প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। হোম মিনিস্টার তো ডিরেক্ট তাকে বলেই দেয় সে যেন জুনিয়র অফিসারের উপর ভরসা না করে সিনিয়র এবং অভিজ্ঞ কোনো অফিসারকে এই কেসের তদন্তভার দিয়ে দেয়। এরপর একদিকে পুলিশ অশোকের বাড়িতে সুমান এবং সাইলের যে জিনিসপত্র আছে সেই সব কিছু দিয়ে যায়, আর অন্যদিকে নিসারের কাছে দিল্লি থেকে রাজ্য এবং বাবুর একটি তথ্য আসে। জয় শনিবার থেকে ফিরে এসপির সঙ্গে দেখা করতে গিয়ে দেখে এসপি ইন্সপেক্টর চৌহানকে ডেকেছে, আর এতে করেই জয় স্পষ্ট বুঝতে পারে কেসটি চৌহানকে হ্যান্ডওভার করা হবে। চৌহান অবশ্য তাকে বলে যে আমি রিকোয়েস্ট করব তোমাকে যেন আমার সহকারী হিসেবে রাখা হয়, যে জন্য জয় মন খারাপ করে বাড়িতে ফিরে আসছিল। আবার এদিকে নিসার একটি তথ্য পেয়ে জয়কে সেই তথ্য জানাতে জয়ের বাড়িতে এসে জয়ের বাবার সঙ্গে কথা বলে, যেখানে নিসারের কথায় জয়ের বাবা বুঝতে পারে আসলে জয় এবং নিসার এক অন্যকে ভালোবাসে। কিছুক্ষণের মধ্যে জয় পৌঁছে যায়। জয় ভাবছিল নিসার হয়তোবা তার থেকে নতুন কোনো তথ্য নিতে এসেছে, যেটা নিসার আসলে মোটেও আসেনি। আর এই বিষয় নিয়ে দুজনের মধ্যে বেশ তর্কও হয়। নিসার কথা, তুমি সবসময় আমাকে ব্লেম কেন দাও? আমি আমার কাজ করছি, তুমি তোমার কাজ করছো। তোমার ভুলের জন্য তো তুমি আমাকে ব্লেম করতে পারো না। আর আমি তোমার থেকে তথ্য নিতে আসিনি, আমি তোমাকে তথ্য দিতে এসেছি। নিসার দিল্লিতে ওই বাচ্চা ছেলেটির খুনের তথ্যটা দেয়, যে রাজ্য এবং বাবু দিল্লিতে একটি খুন করে তারপর এখানে পালিয়ে এসেছিল, তাই সেখানে গেলে হয়তোবা ওদের সম্পর্কে কোনো তথ্য পাওয়া যেতে পারে। এমনও হতে পারে ওরা এখান থেকে পালিয়ে আবার সেখানেই চলে গেছে। এই সব কিছু জানানোর পর নিসার রাগ করে সেখান থেকে চলে যায়। এরপর জয় যখন রান্না করে খাবার বানাচ্ছিল, জয়ের বাবা তখন তার সাথে কথা বলতে আসে। ঘনশ্যাম জয়কে বোঝানোর চেষ্টা করে প্রত্যেকের মধ্যে একটা ট্যালেন্ট থাকে, একটা পাওয়ার থাকে, এক একজনের পাওয়ার এক এক রকম, যে যেভাবে পারে তার পাওয়ারটাকে সেভাবে কাজে লাগায়। আমি ভালো রান্না করতে পারতাম, তাই আমি সেটাকে ব্যবহার করেছি। তুমি তোমার কথা চিন্তা করো, তোমার মধ্যে কোন অস্ত্র রয়েছে সেটাকে তুমি কাজে লাগাও। এর মধ্যে এএসআই জাবেদ এসে জানায় বম্বে থেকে একজন এসআই কল করে রাজ্য এবং বাবুর সম্পর্কে তথ্য দিয়েছে, এমনকি সে জয়ের সঙ্গে কথা বলতে চায়। সাথে সাথেই জয় থানায় গিয়ে ওই এসআইয়ের সঙ্গে কথা বলে। এমনকি তারা জানায় যে রাজ্য এবং বাবুর স্কেচের সঙ্গে তারা ম্যাচ করতে পেরেছে। আবার বাবুর মুম্বাইতে ফিরে আসার তথ্য তারা পেয়েছে। এই জন্য যত দ্রুত সম্ভব তারা জয়কে বম্বে যেতে বলে। জয় চিন্তা করে চৌহান আগামীকাল সকালে সে দায়িত্বভার গ্রহণ করবে। এই কেসটি বুঝতে বুঝতে তার তো একটু সময় লাগবে। ওই সময়ের মধ্যে সে সবার গোপনীয় কাজটি করে ফেলবে। স্টেশনের অন্যরাও তাকে সাপোর্ট দেয়। আর আজ রাতের ট্রেনিং জয় বম্বের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। একদিকে জয় যেমন বম্বে যাচ্ছে, অন্যদিকে রাজ্যকেও দেখা যায় সেও বম্বের দিকে যাচ্ছে। আবার রাতের বেলা হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। শব্দ পেয়ে মোনার ঘুম ভেঙে যায়। মোনা বাচ্চাদের ঘরে গিয়ে দেখে অশোক জানালা বন্ধ করার চেষ্টা করছে। মোনাও বাচ্চাদের জিনিসপত্র সরাচ্ছিল। তখনই মোনা সেখানে সেই বক্সটি দেখতে পায় যেটা ফরেন্সিক ল্যাব থেকে পাঠানো হয়েছে। আর ওই বক্সটি খোলার পর সেই জিনিসপত্র দেখেই মোনা চিৎকার করে কাঁদতে শুরু করে। মানে অবশেষে মোনা মেনে নিয়েছে তার সন্তানেরা খুন হয়েছে। সিন চলে যায় 12 বছর পূর্বে। আমাদের বাবুর ছোটবেলার একটি ঘটনা দেখানো হয়, যেখানে বাবুর আসল নাম ছিল কুমার। বাবু একদিন স্কুলে মারপিট করে একটি বাচ্চার মাথা ফাটিয়ে দেয় বাবুকে স্কুল থেকে বের করে দেওয়া হচ্ছিল। বাবুর মা তখন অনেক চেষ্টা করেও টিচারকে কনভিন্স করতে পারেনি। আবার বাবু তার মাকে কনভিন্স করতে মধু এনে দিলে সঞ্জয় নামে এই ছেলেটি বলে দেয় বাবু এই মধুটি চুরি করে এনেছে, যে জন্য বাবুর মা বাবুর উপর অভিমান করে এবং বাবুর সামনেই সঞ্জয়কে অ্যাপ্রিসিয়েট করলে বাবু রাগ করে সঞ্জয় যখন ওয়াশরুমে ছিল ভিতরে থাকা একটি মৌচাকে ঢিল মেরে বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়েছিল, যে জন্য সঞ্জয়ের মৃত্যু হয়। এদিকে বর্তমান সময়ে জয় বম্বে পুলিশের সাথে সেই ঘটনাস্থল পরিদর্শন করে এবং জানতে পারে বাবু ফিরে এসে একটি কাপড়ের সাথেও খারাপ কিছু করেছে। সিন চলে যায় 3 দিন আগে, যেখানে বাবুকে দেখা যায় তার বাল্যকালের বন্ধু জিমির কাছে এসেছে। মূলত ছোটবেলায় সঞ্জয় নামে ওই ছেলেকে
মূলত ছোটবেলায় সঞ্জয়কে খুন করার পর বাবুকে কিশোর শোধনাগারে পাঠানো হয়েছিল। সেখানেই তার জিমির সাথে পরিচয়। তবে জিমি এখন শুধরে গেছে, একটি মেয়েকে ভালোবেসে 2 দিন বাদে বিয়েও করছে। ওই রাতে বাবু একটি ট্যাক্সি চুরি করে পালানোর সময় ট্যাক্সিওয়ালা ভেবে একটি কাপল বাবুর ট্যাক্সিতে উঠেছিল। জয় ওই কাপলের সাথেও দেখা করে। তারা জানায় ওই রাতে বাবু তাদেরকে নির্জন একটি জায়গায় নিয়ে তাদের উপর প্রচুর টর্চার করেছিল। প্রথমে স্বামীকে অর্ধনগ্ন করে মারধর করেছে, আর এরপর স্ত্রীর কাপড় চোপড় ছিঁড়ে ফেলেছিল। এমনকি তাদের সাথে থাকা টাকা পয়সা গহনা এবং তাদের কুকুরটিও চুরি করে নিয়ে চলে গিয়েছিল। এদিকে জিমির বিয়ে, কোর্টের মাপ নেওয়া হচ্ছে। সাথে জিমি তাদের হানিমুনের প্ল্যানটিও জানায় যে বিয়ের পরে তারা তাজমহল দেখতে আগ্রা যাবে। তখনই রাজ্য কল করে বাবুকে জানায় পত্রিকায় তাদের ফটো ছাপা হয়েছে, রাজ্য বম্বেতে আসছে। বাবু তখন ভিন্ন একটি পরিকল্পনা করে। অন্যদিকে বর্তমান সময়ে জয় এসপিকে না বলে আসার কারণে এসপি তো পুরো ফায়ার। এমনকি বলে দিয়েছে জয় যদি তার সাথে দ্রুত যোগাযোগ না করে তাহলে জয়কে সে সাসপেন্ড করে দিবে। তবে এর মধ্যে বাবুর মায়ের তথ্য পাওয়া গেলে জয় এসপিকে কল না করেই বেরিয়ে যায়। সিন চলে যায় 6 বছর আগে। বাবুর 18 বছর পূর্ণ হতেই কিশোর শোধনাগার থেকে তাকে মুক্ত করে দেয়া হয়। বাবু সোজা তার মায়ের কাছে এসেই দেখে তার মা নতুন একটি বিয়ে করে সংসার করছে। এই ঘরে একটি মেয়েও হয়েছে। বাবু ভাবছিল সে এখন তার মায়ের সাথে এই নতুন সংসারে জীবন কাটিয়ে দিবে, কিন্তু বাবুর মা বাবুর সম্পর্কে ভালো করে জানত। তাই তার বর্তমান স্বামী আসার আগেই বাবুকে কিছু টাকা দিয়ে এখান থেকে চলে যেতে বলছিল। বাবু এত করে স্পষ্টই বোঝা যায় তার মা এখন আর তাকে ভালোবাসে না। এখন তার নতুন সন্তানই গুরুত্বপূর্ণ। বাবু এটা কোনো মতেই মেনে নিতে পারেনি। তাই বাবু চা বানানোর কথা বলে পুরো বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল। সিন বর্তমানে জয়রা একটি সংস্থার হসপিটালে গিয়ে বাবুর মায়ের সাথে দেখা করে। ওই সময়ের দুর্ঘটনার পর বাচ্চাটা মারা গেলেও সে পুরোপুরি পড়ে গিয়েছে, তবে কোনো মতে বেঁচে আছে। জয়রা তার সাথে কথা বলে জানতে পারে বাবু একসময় কিশোর শোধনাগারে ছিল। আর ওই কিশোর শোধনাগারে গিয়ে কথা বললে জয়রা বাবুর বর্তমান বন্ধু জিমির বিষয়ে জানতে পারে। তবে জিমি এখন কোথায় আছে সেই তথ্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি। অন্যদিকে বাবুর ফটো পত্রিকায় দেখেই বাবুর গার্লফ্রেন্ড মিনা বুঝতেই পারছিল না সে এখন কি করবে। একবার তার কাছে মনে হচ্ছে এটা বাবু নয়, আবার তার কলিগ বোঝাচ্ছে এটাই বাবু। তাই পুলিশকে সবকিছু জানানো উচিত। কিন্তু মিনা পুলিশের ঝামেলায় পড়তে চাইছিল না। তাই মিনার কলিগ রেশমি থানায় কল করে সবকিছু বলে দিলে জয়রা দ্রুত হসপিটাল এসে পড়ে। মিনা তখন ডরমিটরিতে। হঠাৎ বাবু ও মিনার সাথে দেখা করতে আসে। বাবু জানায় আজই সে মিনাকে বিয়ে করবে। অবশ্য মিনা তো বাবুর সম্পর্কে সবই জেনে গেছে, তাই ভয়ে ভয়ে বাবুকে কনভিন্স করার চেষ্টা করছিল। অন্যদিকে জয়রা মিনাকে খুঁজে না পেয়ে জানতে পারে মিনা এখনো ডিউটিতে আসেনি, তাই তারা ডরমিটরিতে যায়। এর মাঝে বাবু মিনার হাতে ওই পত্রিকাটি দেখে বোঝা যায় মিনা তার সম্পর্কে সবই জেনে গেছে। মিনাও নিজেকে বাঁচানোর জন্য বাবুর মুখে গরম দুধ ঢেলে পালানোর চেষ্টা করছিল, কিন্তু ধোঁকা দেওয়ার জন্য বাবু মিনার মাথায় আঘাত করে মিনাকে মেরে ফেলে। যতক্ষণে জয়রা সেখানে পৌঁছায় বাবু ততক্ষণে পালিয়ে গেছে। তবে বাবু মিনার জন্য ওই কুকুরটা নিয়ে এসেছিল, এমনকি সে যে কোটটা পরে এসেছিল সেটাও ফেলে গেছে। জয়রা ওই কোটের লেবেল চেক করে টেইলরের ঠিকানাটি পেয়ে যায়, আর সেই টেইলর থেকে জিমির ঠিকানা, কারণ কোটটি জিমির ছিল। জয়রা জিমির পর্যন্ত পৌঁছে যায় আর জানতে পারে বাবু আগেই পালিয়েছে। এমনকি বাবু যে এই খুনগুলো করে এখানে এসে লুকিয়েছিল জিমি এইসব বিষয়ে কিছুই জানত না। তবে জিমি জয়দেরকে জানায় বাবু যাওয়ার সময় জিমিদের আগ্রার হানিমুনের টিকিটটিও নিয়ে গেছে, তার মানে ও এখন আগ্রাতে যাবে। এরপর থানায় ফেরা মাত্রই এসপি কল করে জয়কে দ্রুত ফিরে যেতে বলে, নয়তো তাকে সাসপেন্ড করা হবে। তারপরও জয় আগ্রাতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। একদিকে জয় আগ্রা যাচ্ছে, অন্যদিকে বাবু ট্রেনে আগ্রাতে কোনো একটি বাড়িতে ডাকাতি করতে ঢুকেছে। পরবর্তী দিন রাজ্য স্টেশনে বাবুকে আনতে গিয়ে দেখে বাবু তার মাথা কামিয়েছে যাতে কেউ তাকে চিনতে না পারে, কিন্তু এক কনস্টেবল রাজ্যকে চিনতে পারে। তবে দুজন কোনো মতে বাইক নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এর মধ্যে জয়ও আগ্রা পৌঁছে গেছে। জয় নিকটস্থ থানার ইন্সপেক্টরের সাথে দেখা করে তাকে মিথ্যা বলে যে তার টিম রওনা হয়েছে। সে এখানে আগে একটি কাজের জন্য এসেছিল, খবর পেয়ে সে আগে এসেছে, মানে সে যে অনুমতি ছাড়াই এসেছে এই বিষয়টি গোপন রাখে। রেলওয়ে স্টেশনের ওই কনস্টেবলও সেখানে ঘটনার কথা জানায় যে বাবু এখন মাথা মুন্ডন করিয়েছে। তাই লোকাল পুলিশ পুরো শহরে ওদের স্কেচগুলো ছড়িয়ে দেয় এবং মাইকিং করে জানিয়ে দেয় যদি কেউ ওদেরকে দেখতে পায় দ্রুত যেন পুলিশকে জানায়। রাজ্য তখন বাবুকে ওই বাড়িতে নিয়ে গেছে। মূলত রাজ্য গত রাতে এই বাড়ির লোকজনকে পিটিয়ে তাদেরকে বেঁধে রেখেছিল। এমনকি ঘরে বেশ কিছু টাকা এবং স্বর্ণ পেয়েছে, তার সাথে পুরনো একটি গান, তবে গানে কোনো বুলেট নেই। বাবুরা ওই ঘরে বৃদ্ধাকে দিয়ে রান্না পর্যন্ত করায়। আবার রেডিওর মাধ্যমে জানতে পারে পুলিশ তাদেরকে এখনও খুঁজছে। অন্যদিকে লোকাল ইন্সপেক্টর দিল্লির ইন্সপেক্টর চৌহানের সাথে কথা বলে জেনে গেছে জয় সাসপেন্ডেড, তাদেরকে সে মিথ্যা বলেছে।
তাই দিল্লির টিম না আসা পর্যন্ত ইন্সপেক্টর জয়কে থানার মধ্যে আটকে রাখার নির্দেশ দেয়। বাবু আর রাজ্য তখন ওই গানের জন্য বুলেট খুঁজতে বের হয়ে গিয়েছিল। তারা একজন লোহার দোকানির সাথে কথা বলে বুলেট ম্যানেজও করে ফেলে, তবে তৈরি করতে 1 ঘন্টা সময় লাগবে। আবার ওই দোকানের বাবা থানায় কল করে পুরো বিষয়টি জানিয়ে দেয়। এতক্ষণ ছিল ওরা খালি হাতে, আর এখন তোদের হাতে গান পৌঁছে গেছে। জয় ইন্সপেক্টরকে বোঝানোর চেষ্টা করে যে এখন প্রতিটি সময় গুরুত্বপূর্ণ, যে কোনো কিছুর মূল্যে ওদেরকে আগে ধরতে হবে, নয়তো নতুন কেউ শিকার হবে। রাজ্য আর বাবু তখন ওই সময়টা তাজমহল দেখে কাটাচ্ছিল, আর এখানে বসেই তারা কন্যাকুমারীতে গিয়ে নতুন আইডেন্টিটি ব্যবহার করে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করে। এর মধ্যে এক কনস্টেবল তাদেরকে দেখে ফেলায়, তারা সেখান থেকেও পালিয়ে যায়। তবে পালিয়ে যাবে কোথায়? পুলিশ সব দিক থেকে ঘিরে ফেলেছে, পালানোর কোনো উপায় নেই। তারপর বাবুরা কোনো মতে ট্রেনে উঠে যায়। জয় খুঁজতে খুঁজতে একসময় রাজ্যকে পেয়ে যায়। বাবু তখন রাজ্যকে বাঁচাতে একটি মেয়ের গলায় ছুরি ধরে রাজ্যকে ছেড়ে দিতে বলছিল, কিন্তু জয় কিছুতেই ছাড়বে না। রাজ্য তখন নিজেকে বাঁচানোর জন্য বলছিল, স্যার আমি তো কিছুই করিনি, সব কিছু ওই করেছে, আমি নিজের জীবন বাঁচাতেও সঙ্গ দিয়েছি। এর মধ্য দিয়ে বাবু বুঝতে পারে রাজ্য অন্যদের মতো সেলফিশ, কেউই তাকে ভালোবাসে না। তাই বাবু একাই পালানোর চেষ্টা করে, কিন্তু একসময় জয়ের হাতে ধরা পড়েই যায়। আর এরপর তাদের থেকে ওই দিনের আসল ঘটনার কথা জানা যায়। সিন চলে যায় ঘটনার দিন। প্রচণ্ড বৃষ্টির কারণে সুমান এবং সাইল বাস স্টপে অপেক্ষা করছিল। সাইল বলছিল দৌড়ে গেলে মাত্র 6 মিনিট লাগবে, কিন্তু এতে তো তারা ভিজে যাবে, আর ভিজে গেলে সুমান গান গাইতে পারবে না। তাই দুজনে একটি কার দেখে লিফট নেয়, আর ওই কারের মধ্যেই বাবু আর রাজ্য ছিল। কিছু দূর যাওয়ার পর বাবু আর রাজ্য জানতে পারে ওদের বাবা আর্মি অফিসার, তাই রাজ্য বেশ ঘাবড়ে যাচ্ছিল। সুমান ও বাবুর আচরণের সন্দেহ করছিল। আবার সুমান লক্ষ্য করে কারের পিছের সিটের ডোরে কোনো হ্যান্ডেলই নেই, খুলে নেওয়া হয়েছে। তাই তাদেরকে নামিয়ে দিতে অনুরোধ করে, কিন্তু বাবু কোনো মতেই ওদের ছাড়ছিল না, যে জন্য সুমান আর সাহিল একসময় ওদের সাথে ফাইট করতে শুরু করে। বাবুরাও তখন কারের মধ্যে থাকা ওই সোট বের করে প্রথমে সাহিলের হাতে আঘাত করে। ওই সময় মূলত দুধ বিক্রেতা তাদেরকে কারের মধ্যে দেখেছিল, কিন্তু সেও যখন ওদেরকে বাঁচাতে পারল না, তখন ওরা দুজন আরও বেশি ভায়োলেন্ট হয়ে বাবুদের উপর যখন আক্রমণ করে, রাজ্য সাহিলকে এলোপাতাড়ি কোপায়। সুমান তখনও বলছিল ওকে হসপিটালে নিতে হবে, দয়া করে আমাদেরকে যেতে দিন, কিন্তু ওরা কোনো কথা না শুনেই ওদেরকে জঙ্গলের মধ্যে নিয়ে যায়। বাবুর কথা, ওরা আমাদের চেহারা দেখে ফেলেছে, ওদেরকে আমাদের মারতেই হবে। রাজ্য অবশ্য মারতে চাইছিল না, কিন্তু সাহিল যখন আবার ওদের সাথে ফাইট করতে চেষ্টা করে, তখন রাজ্য সাহিলকে টানতে টানতে জঙ্গলের গভীরে নিয়ে যায়। সাহিল তখনও জীবিত, বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করছিল। তাই রাজ্যকে আঘাত করা মাত্রই রাজ্য সাহিলকে এলোপাতাড়ি কুপিয়ে সেখানে খুন করে। আর এখান থেকে ফিরে এসে দেখে এর মধ্যে বাবু সুমানকে ধর্ষণ করেছে। বাবু এবার রাজ্যকেও যেতে বলছিল, কিন্তু রাজ্য এমন কিছু করবে না। আর এই বিষয় নিয়ে দুজনের মধ্যে তর্কের এক পর্যায়ে হাতাহাতিও বেঁধে যায়। ওই সুযোগে সুমান বাবুর মাথায় রড দিয়ে আঘাত করে যখনই সাহিলকে খুঁজতে খুঁজতে সাহিলের কাছে পৌঁছে যায়, রাজ্যরা সুমানের মাথায় আঘাত করে সুমানকেও সেখানে মেরে ফেলে। আর এরপর যা যা ঘটেছিল আমরা আগেই দেখেছি। সিন প্রেজেন্টে জয় আগ্রা থেকে ফিরেই এসপিকে পুরো ঘটনার কথা জানালে এসপি পুরো শকড হয়ে যায়, কারণ ওরা কোনো সাধারণ খুনি নয়, ওরা সাইকোপ্যাথ। সাথে এসপি জয়কে পদোন্নতির পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে বলে। সিন চলে যায় কয়েকদিন পর। জয় এখন পদোন্নতি পেয়ে ইন্সপেক্টর হয়েছে, কেসের দায়িত্ব ভারও তার উপর। আজ বাবুদের কেসের জাজমেন্ট শোনানো হবে, তাই জয় নিজেই ওদেরকে কোর্টে নিয়ে যায়। আর কোর্টও ওদের এমন ভয়ানক অপরাধের জন্য ওদের ফাঁসির আদেশ দেয়। যদিও এর মধ্য দিয়ে দুজন অপরাধী তাদের কৃতকর্মের সাজা পেল, কিন্তু যে বাবা মা তাদের সন্তান হারিয়েছে, তারা কি আদৌ তার সন্তানদের ফিরে পাবে? পাবে না। নিসারও তার পত্রিকায় এই কেস নিয়ে একটি বিস্তারিত আর্টিকেল প্রকাশ করে। এরপর আমাদের ওই দিনের আরেকটি ঘটনা দেখানো হয়, যেখানে সুমান সাহিলের কথা মতো কোনো কারে লিফট না নিয়ে দৌড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। আসলে ঘটনাটা এমনও হতে পারত, ওই দিন যদি তারা বাবুদের কারে লিফট না নিত, হয়তো বৃষ্টিতে ভিজে হলেও তারা রেডিও স্টেশনে পৌঁছে যেত। কিন্তু বাস্তবে তেমনটা হয়নি। আর সমাজে এমন নৃশংস ঘটনা নতুন কিছু নয়, হরহামেশা এমন ঘটনা ঘটে যাচ্ছে। তাহলে আমাদের সমাজে আমরা কি আদৌ নিরাপদ? আপনার কি মনে হয়? কমেন্ট অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।